নমস্কার, আমি প্রসেনজিৎ। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, তবে তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারেই ভালো নয়, মন্তব্য কেন্দ্রীয় আইন ও বিচারমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালের। কেন্দ্রীয় মন্ত্রীর এই বক্তব্যকে ঘিরে রাজনৈতিক প্রতিক্রিয়া। রামসাইয়ের প্রত্যন্ত বুধুরাম বনবস্তি থেকে আজ অবধি কেউ মাধ্যমিক গণ্ডি পার হয়নি। হাজার প্রতিকূলতাকে জয় করে এই প্রথম মাধ্যমিক পরীক্ষায় বসছে এই বনবস্তির ছাত্রী সুমিলা ওঁরাও। ফুলবাড়িতে পথ দুর্ঘটনা, গুরুতর আহত হলো এক স্কুল ছাত্রী। জানা যায়, ছাত্রীটি ফুলবাড়ি ডিএভি স্কুলে যাচ্ছিল তার বাবার সাথে স্কুলে পরীক্ষা দিতে। এমন সময় ফুলবাড়ি ব্যাটালিয়ন মোড় এলাকায় একটি দ্রুত গতিতে আসা 4 চাকার গাড়ির সাথে সংঘর্ষে ছিটকে পড়ে সেই স্কুল ছাত্রীটি, মাথায় গুরুতর আঘাত পায়। এরপর তড়িঘড়ি ছুটে আসেন স্থানীয়রা এবং ফুলবাড়ি আউটপোস্টের ট্রাফিক পুলিশ কর্মীরা। আহত অবস্থায় স্কুল ছাত্রীটিকে উদ্ধার করে পাঠানো হয় ফুলবাড়ি এলাকার এক বেসরকারি হাসপাতালে। তবে স্থানীয়দের অভিযোগ, ফুলবাড়ি ব্যাটালিয়ন মোড় এলাকায় ট্রাফিক সিগন্যালের ব্যবস্থা করা হলেও সেই সিগন্যাল আজও চালু হচ্ছে না। যদিও সেই ঘাতক গাড়িটিকে আটক করতে পারেনি ট্রাফিক পুলিশ কর্মীরা। গোটা ঘটনার তদন্তে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। জলপাইগুড়ি শহর সংলগ্ন এলাকায় একটি পুরনো শিরীষ গাছে হঠাৎই আগুন লেগে যায়। দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। একটি প্রাচীন শিরীষ গাছে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়িতে। জানা গেছে, ওই দিন পান্ডাপাড়া চেকপোস্ট সংলগ্ন এলাকায় একটি পুরনো শিরীষ গাছে হঠাৎই আগুন লেগে যায়। এই খবর শুনে ছুটে আসেন দমকল কর্মীরা এবং আগুন নিভিয়ে দেওয়া হয়। যদিও এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর নেই, তবুও শিরীষ গাছে আগুন লাগাকে কেন্দ্র করে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। আগুন নিয়ন্ত্রণে আসার পর স্বস্তির নিঃশ্বাস ফেলেন স্থানীয়রা। গাছে শিরীষ গাছ বোনা হচ্ছে, আমরা ফল পেয়েছি, গাছে আগুন লেগেছে, এসে দেখি যে হ্যাঁ গোটা গাছে আগুন লেগেছে। মানে কি করে লাগলো সেটা বলতে পারছি না, আসলে এই গাছগুলো ছিল। এটা কোন জায়গাটা, মানে জায়গাটা কোন? এটা চেকপোস্ট পার করে আর কি। নিজের মায়ের স্মরণে কম্বল বিতরণ করলেন পৌরসভার চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি। 8 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের আয়োজনে ও প্রয়াত প্রাক্তন কাউন্সিলর তথা জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান সৈকত চ্যাটার্জির মা চিত্রা চ্যাটার্জির স্মরণে শনিবার সন্ধ্যায় বিভিন্ন জায়গায় 400 জনকে শীতের কম্বল বিতরণ করা হলো। উপস্থিত হয়েছিলেন চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। এই দিন সৈকত চ্যাটার্জি নিজে উপস্থিত হয়ে এই অনুষ্ঠানে সাধারণ মানুষের মধ্যে কম্বল বিতরণ করলেন। কদমতলা হনুমান মন্দির কমিটির পক্ষ থেকে শ্যামবাবার মূর্তি স্থাপন উপলক্ষে এক বিশেষ শোভাযাত্রা শহর পরিক্রমা করে। কদমতলা হনুমান মন্দির কমিটির উদ্যোগে শ্যামবাবার মূর্তি স্থাপন উপলক্ষে এক বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল আজ। এদিন কদমতলা হনুমান মন্দির থেকে এই শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মহিলারা মাথায় কলসি নিয়ে শহরের বিভিন্ন পথে যান, সাথে ছিল বিশেষ রথ। আগামী 6 দিন শ্যামবাবার মূর্তি স্থাপন উপলক্ষে কদমতলা হনুমান মন্দিরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। আমাদের শ্যাম বাবা শীষ আনানো হয়েছে খাটু শ্যাম রাজস্থান থেকে। আমরা এই শীষ এখানে প্রতিস্থাপন করব। প্রত্যেক মাসে এখানে 12-এর দিন পূজা হবে। আজকে দিন স্থাপন উপলক্ষে মিছিল, আজকে দিন স্থাপন হবে, প্রাণ প্রতিষ্ঠা হবে। ভগবানের প্রাণ প্রতিষ্ঠার জন্য আজকে এই মিছিল করে তারপরে 6 দিনের খুব বড় ধুমধাম করে উৎসব করা হবে। এটাই আমাদের উদ্দেশ্য। পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী সমিতির রাজ্য সম্মেলন উপলক্ষে একটি বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয় জলপাইগুড়িতে। পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী সমিতির 82তম রাজ্য সম্মেলন উপলক্ষে ছাত্রছাত্রীদের জন্য অঙ্কন প্রতিযোগিতায় আজ আয়োজন করা হয়েছিল কর্মচারী ভবনে, যার বিষয়বস্তু ছিল
ক বিভাগের প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত যেমন খুশি, খ বিভাগে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর বিষয় ছিল ঋত্বিক ঘটকের চলচ্চিত্র। আজকের এই প্রতিযোগিতাটিতে জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গা থেকে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। ছাত্রছাত্রীদের মধ্যে অঙ্কন প্রতিযোগিতায় আসার দারুণ উৎসাহ দেখা যায় আজ। আমাদের মূলত পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী সমিতি 82তম রাজ্য সম্মেলন এবারে জলপাইগুড়িতে হচ্ছে। সেই উপলক্ষে আমাদের কিছু ফেস প্রোগ্রাম হচ্ছে। আমরা শুরু করেছিলাম 5ই সেপ্টেম্বর আমাদের বিকল্প পাঠশালা দিয়ে। এরকম আজকেও সেরকম আমাদের অঙ্কন প্রতিযোগিতা হচ্ছে এবং এই অঙ্কন প্রতিযোগিতায় আমাদের দুটো বিভাগ ছিল, ক এবং খ। যেমন খুশি এবং ঋত্বিক ঘটকের 100 বছর পূর্তি, সেই জন্য ঋত্বিক ঘটকের উপরে আমাদের একটা প্রোগ্রাম ছিল। ছাত্রছাত্রীদের কেমন উৎসাহ দেখছেন? উৎসাহ আছে, কিন্তু যেহেতু বিভিন্ন জায়গায় পরীক্ষা আছে আর কি, এই জন্য ক্যান্ডিডেট একটু কম হলেও আমাদের কিন্তু বেশ কিছু হয়েছে, ভালোই হয়েছে। আমাদের পরবর্তী প্রোগ্রাম হচ্ছে 23 তারিখে এবং 22শে জানুয়ারি আছে হচ্ছে দেবনগরে আমাদের চিকিৎসা শিবির। 23 তারিখে আছে হচ্ছে আমাদের 4টা টিমের একটা ক্রিকেট প্রতিযোগিতা। আর 29 তারিখ আছে হচ্ছে জানুয়ারি মাসের 29 তারিখে বাইক র্যালি। এর মাধ্যম দিয়ে আমরা সমস্ত জনগণকে জানাতে চাইছি যে আমাদের বিভিন্ন আন্দোলন এবং আমরা শুধু সরকারি কর্মচারীরা যে শুধু সরকারি কর্মচারী নয়, আমরা সাধারণ মানুষের জন্য যে আন্দোলন করি, এই বার্তা আমরা সমস্ত মানুষের কাছে দেব। মূর্তি নদীতে স্নান করতে গিয়ে হাতির হানায় আহত হন এক যুবক। গরুমারা অভয়ারণ্য সংলগ্ন মূর্তি নদীতে স্নান করতে গিয়ে হাতির হানায় গুরুতর আহত হলেন এক যুবক। এর আগে মূর্তি বনবস্তি এলাকায় হাতির হানায় একাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে ওই যুবক গরুমারা অভয়ারণ্য সংলগ্ন মূর্তি নদীতে স্নান করতে যান। স্নান শেষে নদীর পাশে কুল আনতে গিয়ে ফেরার পথে একটি বুনো হাতি জঙ্গল থেকে বেরিয়ে এসে ওই যুবকের উপর হামলা চালায়। পরে হাতিটি ফের জঙ্গলে চলে যায়। স্থানীয় বাসিন্দারা আহত যুবককে উদ্ধার করে নিয়ে যায় চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে। সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর তাকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয় উন্নত চিকিৎসার জন্য। পরে সেখান থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে রেফার করা হয় সেই তরুণকে। তরুণের মামা কম্মল ওরাও জানান, এদিন কিষান মূর্তি নদীতে স্নান করতে যায়। পরে তিনি শোনেন হাতির হানায় সে জখম হয়েছে। খবর পাওয়ার পরই হাসপাতালে আসেন আত্মীয়রা। ঘটনার খবর পেয়ে হাসপাতালে যান বন দপ্তরের কর্মীরাও। হাতি তাড়াতে গিয়ে হাতির হামলায় আহত হলেন 3 বনকর্মী। তার মধ্যে একজনের অবস্থা গুরুতর। মাল ব্লকের কুমলাই গ্রাম পঞ্চায়েত এলাকায় বড়দিঘি, ভোটডাঙ্গা ও নিচ চালসা এলাকায় গত শুক্রবার গভীর রাতে লাটাগুড়ি জঙ্গল থেকে 7টি হাতির একটি দল ওই এলাকায় চলে আসে। সেখানে স্থানীয় মানুষের এক বিশাল ভিড় জমে যায়। পরিস্থিতি এমন জায়গায় যায় যে হাতির দল মাঝখানে আর চারিদিকে মানুষের উপস্থিতি অতিরিক্ত উৎসাহে, যা একসময় বিপজ্জনক পরিস্থিতি তৈরি করে। খবর পেয়ে মাল স্কোয়াডের 7 জন বনকর্মী ঘটনাস্থলে পৌঁছন এবং মাইকিং করে স্থানীয়দের সতর্ক করার চেষ্টা করেন। তবে বন দপ্তরের প্রচারেও কেউ কর্ণপাত করেনি। তাতে পরিস্থিতি আরও খারাপ হয় এবং হাতির চারপাশে সাধারণ মানুষ ঘিরে থাকে। বনকর্মীরা হাতির দলটিকে তাড়ানোর চেষ্টা করতে গিয়ে এক পর্যায়ে একটি হাতি বনকর্মীদের দিকে তেড়ে আসে। ওই সময় বছর 30-এর বনকর্মী রবীন রায়ের পেটের মধ্যে হাতির পায়ের চাপ পেয়ে গুরুতর আহত হন তিনি। এছাড়াও আরও 2 বনকর্মী আহত হন। রবীন রায়কে দ্রুত মাল সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে। এই ঘটনার পর বনকর্মীরা রাতভর হাতির দলটিকে জঙ্গলে ফেরত পাঠানোর চেষ্টা করেন এবং শনিবার সকালে তারা সফলভাবে 7টি হাতিকে জঙ্গলে ফিরিয়ে দেন। রাত নামলেই আতঙ্কে আদর্শ পাড়া। পাথর বৃষ্টিতে দিশেহারা এবং আতঙ্কিত গ্রামবাসীরা। রাত নামতেই গ্রাম জুড়ে নেমে আসছে অজানা আতঙ্ক। অবাস্তব মনে হলেও বাস্তব চিত্রে শিউরে উঠছে সকলের শরীর। কারণ অন্ধকার নামলেই মাল ব্লকের তেশিমালা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পশ্চিম হাই হাই পাথার আদর্শ পাড়ায় শুরু হচ্ছে রহস্যময় পাথর বৃষ্টি। গত 5-6 দিন ধরে প্রতিদিন সন্ধ্যার পর হঠাৎ করেই গ্রামের কয়েকটি বাড়ির ওপর শূন্য থেকে ছুটে আসছে ঢিল, নুড়ি, কখনো বা আবার বড় পাথরও। স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান মোহাম্মদ ফিরোজদের দাবি, পাথর কোথা থেকে আসছে তা কেউ বুঝতে পারছেন না। গ্রামের মানুষজন সন্ধ্যের পর দল বেঁধে চারদিকে পাহারা দিলেও পাথর ছোঁড়ার কোনো উৎস এখনও খুঁজে পাওয়া যায়নি। আদর্শপাড়ার বাসিন্দারা জানিয়েছেন, আতঙ্কে রয়েছেন শিশু থেকে বৃদ্ধ সকলেই। কেউই স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না। বিষয়টি মালবাজার থানায় জানানো হলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ঘটনার উপর নজর রাখা হচ্ছে, তবে এখনও পর্যন্ত রহস্যের সমাধান হয়নি।
এলাকার কিছু বাসিন্দাদের ধারণা এটি ভূত, জিন বা কোনো অলৌকিক ঘটনার ফল। তবে বিজ্ঞানসম্মতভাবে এই কুসংস্কার কতটা গ্রহণযোগ্য তা নিয়েও প্রশ্ন উঠছে। অনেকেরই আশঙ্কা, আড়াল থেকে কেউ ইচ্ছাকৃতভাবে গ্রামের পাশের 6টি বাড়িকে লক্ষ্য করে পাথর ছুঁড়ছে। তবে কারা মারছে ঢিল, উদ্দেশ্য কী, এটা কেউ বুঝতে পারছেন না। কবে ফিরবে শান্তি, কবে নিশ্চিন্তে রাতের ঘুম আসবে আদর্শ পাড়ার মানুষদের? এই প্রশ্নের উত্তর খুঁজেই প্রতিদিন আতঙ্কের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন গ্রামবাসীরা। এলাকার মানুষ মুস্তাফা আলী বলেন, দ্রুত এর সমাধান হওয়া উচিত। ফাঁকা জায়গায় আছে, কিন্তু আমাদের মাথায়, মানুষের মাথায় কোনো মাথায় পড়তেছে না, শুধু টিনের উপরেই পড়ে যাচ্ছে। এই দেখুন, এই যে ও এগুলো পড়তেছে, এত বড় বড় পাথর পড়তেছে। থেকে পাথর পড়ছে, প্রথমে পড়ছে ছোট ছোট, তারপরে কালিও 10টার মানে 8টার সময় বন্ধ হয়ে গেছে, আর আজই তো এলো চলতেই আছে। আমরা এলো আন্ধাবাড়া করছি, কাউ খাইনি বাড়ি পরিবার। দিনের বেলাও কি পড়ে পাথর? দিনের বেলা না পড়ে। কতক্ষণ থেকে কতক্ষণ পড়ে? এই মগরব বাদ পড়ে। মগরের পর থেকে? মগরবের পর থেকে এই তো চলতেই আছে, তোমরা নিজেই শুনেছেন না? পড়িয়া নেই, আজ গোলযোগটা বেশি হয়েছে, তাতে আজ বেশি পড়ছে পাথর, আজ বড় বড় পাথর পড়ছে। এটা কতদিন থেকে পড়ছে? এই তো আজি ভাই 11 দিন। এর আগতে পড়ছে 2 বছর আগতে। এইটা ঘরে টিন আমার ভাঙ্গিয়ে গেছে, পানি পড়ছে, আমরা থাকিয়ে না পারি। এই আরো নয়া করি 11 দিন থেকে পড়ছে। 11 দিন থেকে পড়ছে, তো ওই ঘরটাটাও টিন অঙ্ক ভাঙ্গিছে, ওইটা ঘর এলবেস্টার টিন ভাঙ্গিয়ে গেছে। 4-5 দিন ধরে ওই ডেলি সন্ধ্যার সময় করে 1-2টা করে পাথর পড়তো। আস্তে আস্তে বাড়তে এমন অবস্থা হয়ে গেছে, এখন এখানে যে কয়েকটা বাড়ি আছে সব বাড়ির মধ্যেই পাথরগুলো পড়তেছে। এখন তো এখানে কোনো মানুষেরও কিছু না, আর আমাদের কিছু করারও নাই। এখন কি ব্যাপারে পড়তেছে, কোথা থেকে পড়তেছে, সেগুলো আমাদের কিছুই জানা নাই। আপনার বাড়িতেও পড়তেছে কি? এখন সারাদিন এদিকে ডিউটি করতেছে ছেলেগুলো, সব দিকে আছে, পাড়া আছে, যে মানুষের হাত যদি একবারে পড়তেছে 15টা, 10টা, 12টা, 1টা, 2টা একসমানে পড়তে আছে। আপনার বাড়িতেও পড়তেছে কি? হ্যাঁ, আমার বাড়িতেও পড়তেছে। তো এইগুলো তো 4টা বাড়িতে পড়তেছে। আপনার নাম? আব্দুল রহিম। এই জায়গাটার নাম? হ্যাঁ বাজার, পশ্চিম হ্যাঁ বাজার। ঘটনাটা আমাকে কালকে জানিয়েছিল আমার কাকা জানিয়েছিল, এবং যে কথা বলেন উনি আমার মামা। তো কালকে বলেছিল যে এরকম আচমকা বাড়িতে ঢিল পড়ছে। তো আমি তো ওনাকে বললাম যে ঠিক আছে, তাহলে কিছু ছেলেকে দিয়ে বাইরে পাহারা টাহারা দেওয়ার ব্যবস্থা করো। তো সবাই কিন্তু 2-4 দিন ধরে ভালোই পাহারা দিচ্ছে, মানে রাত জেগে পাহারা দিচ্ছে। তারপরে রাত জেগে পাহারা দেওয়ার পরেও কিন্তু ওরা কোনো হদিশ পাইল না যে কোত্থেকে ঢিলটা পড়তেছে। তো আমি কিন্তু বিশ্বাস করি নাই। আমি জাস্ট জলপাইগুড়ি থেকে এইমাত্র আসলাম, আইসে আবার এখান থেকে ফোন করলো যে এই পরিস্থিতি। তো আইসে দেখলাম তো অবাক, এটা মানে অদ্ভুত ঘটনা। এরকম ঘটনা আমার জীবনে আমি কোনোদিন দেখিনি। ঠিক আছে, তো এটাকে নিয়ে প্রশাসনকেও জানিয়েছি, মাল থানাকে জানিয়েছি। তো ওনারাও আসতেছে, দেখি বিষয়টা নিয়ে কী করা যায়। এটা মানে কতগুলো গরিব, মানে 4-5টা গরিব মানুষের বাড়ি আছে এখানে। টিনটুনগুলো তো অবস্থা খুব খারাপ হয়ে গেছে, দেখলেই বুঝতে পারবেন। পাথর পড়ে কারো কোনো ক্ষতি হয়েছে? না, এরকম কোনো ক্ষতি হয়নি। আমরা তো সব জায়গায় হাঁটাচলা করতেছি, কিন্তু আমাদের গায়ে পাথর পড়তেছে না। আচ্ছা, শুধু ঘরের উপরেই পড়তেছে পাথর। কখনো নুড়ি পাথর পড়তেছে, কখনো বড় বড় পাথর পড়তেছে, কখনো ইটের গুঁড়া পড়তেছে, মানে এইরকম। ঘরের উপর পাথর পড়ে কারো কোনো ক্ষয়ক্ষতি? না, এরকম ক্ষতি হয়নি। তবে ওই টিন হয়তো ফুটো হয়ে একটা বিছানায় পড়ছে। আপনার নাম? আমার নাম মুস্তাফা আলী। এই জায়গাটার নাম? পশ্চিম হায়াপাথা। গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি মোড় থেকে প্রায় 400 গ্রাম মাদক আটক করল রায়গঞ্জ থানার পুলিশ। গ্রেফতার 1। রায়গঞ্জ থানার পুলিশের বিশেষ অভিযানে আরও বড়সড় সাফল্য মিলল। গোপন সূত্রের ভিত্তিতে রবিবার শিলিগুড়ি মোড় এলাকায় অভিযান চালিয়ে প্রায় 400 গ্রাম মাদক উদ্ধার করে পুলিশ। অভিযানে এক ব্যক্তিকে হাতে নাতে গ্রেফতার করা হয়। পুলিশের সূত্রে জানা গেছে, ধৃতের নাম শাহিন খান, তিনি মালদার বাসিন্দা। মালদা জেলার কালিয়াচক থানার শেরশাহী মহেশপুর এলাকার মানুষ ইনি। অভিযোগ, কালিয়াচক থেকে রায়গঞ্জে মাদক এনে হাত বদলের সময় তাকে আটক করা হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশ জানিয়েছে, মাদক চক্র দমনে তারা ধারাবাহিকভাবে অভিযান চালাচ্ছেন। এ বিষয়ে ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর জানান, মাদক বিরোধী অভিযানে প্রশাসন 0 টলারেন্স নীতি নিয়েছে এবং আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ধৃতকে সোমবার রায়গঞ্জ আদালতে তোলা হবে। পাশাপাশি ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর।
সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জল শহরে থানা মোড়ে দীর্ঘ 15 বছর ধরে নয়ন অপটিক্যাল জলপাইগুড়িবাসীকে দুজন বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা চোখের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে প্রতিনিয়ত। এখানে উন্নত মানের কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা করে চোখের বিভিন্ন সমস্যা নির্ণয়, চোখের পাওয়ার মাপা, চোখের প্রেসার মাপা হয়। এছাড়াও এখানে রয়েছে ন্যায্য মূল্যে নিত্য নতুন ডিজাইনের চশমার ফ্রেম, গ্লাস এবং সানগ্লাস। তাই বাচ্চা থেকে বয়স্করা চোখের যে কোনো সমস্যা অথবা চশমার প্রয়োজন আজই চলে আসুন নয়ন অপটিক্যাল থানা মোড় জলপাইগুড়ি। ফোন নাম্বার 993222088885। উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ, যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় BBA, BCA, BBA in হসপিটাল ম্যানেজমেন্ট, BBA in IT and ITES, BBA in ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং MBA। অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্ব গুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কেরিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303। জলপাইগুড়ি জেলার মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করল পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি। আসন্ন মাধ্যমিক 2026 পরীক্ষার্থীদের জন্য বিশেষ মক টেস্টের আয়োজন করল পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি জলপাইগুড়ি জেলা। ইংরেজি ও অঙ্ক এই দুটি বিষয়ের ওপর মক টেস্ট নেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়। আজ ফণীন্দ্রদেব ইনস্টিটিউশনে বেলা 11টা থেকে এবং ময়নাগুড়ি হাই স্কুলে দুপুর 12টা থেকে ও কেবলপাড়া হাই স্কুলে সকাল 11টা থেকে এই বিশেষ উদ্যোগ পালন করা হয়। এখানে বিভিন্ন বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। আজকে আমরা তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে আসন্ন মাধ্যমিক পরীক্ষার যে আসছে তার জন্য আমাদের এখানকার যে ছেলেমেয়ে যারা পরীক্ষায় বসবে তাদেরকে আমাদের সংগঠনের পক্ষ থেকে পরীক্ষা সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আমরা একটা মক টেস্টের ব্যবস্থা করেছি। এটা 3টি ভেন্যুতে হচ্ছে। একটা হচ্ছে জলপাইগুড়িতে আমাদের ফণীন্দ্রদেব ইনস্টিটিউশনে, রাজগঞ্জে হচ্ছে বেলাকোবা হাই স্কুল এবং ময়নাগুড়িতে ময়নাগুড়ি হাই স্কুলে হচ্ছে। প্রায় 800 স্টুডেন্ট আমাদের এখানে পার্টিসিপেট করেছে আজকে, এবং ওদেরকে যেটা আমরা করতে চাইছি যে পরীক্ষা সম্পর্কে প্রথম তাদের বড় পরীক্ষা, তো একটা ভীতি সবসময় থেকে যায় ছাত্রছাত্রীদের মধ্যে যে কিভাবে তারা পরীক্ষাটা দেবে। তো এই পরীক্ষা সম্পর্কে সড়গড় করার জন্যই আজকে এই পদ্ধতি আমরা অবলম্বন করেছি। ছাত্রছাত্রীদের উৎসাহ কেমন দেখছেন বা কত? খুব বেশি উৎসাহ, কিন্তু আমাদের একটু লেট হয়ে গেছে, হয়তো আরও আগে করলে আরও অনেকগুলো সাবজেক্টে আমরা পরীক্ষা নিতে পারতাম। এই মুহূর্তে আমরা যেহেতু পরীক্ষা খুব তাড়াতাড়ি ওদেরকে বেশিক্ষণ আটকে রাখতে চাইছি না, সেই কারণে দুটো সাবজেক্টের উপর আমরা মেনলি যেটার উপর ওদের ভীতি থাকে বা ইংরেজি এবং অঙ্ক, সেই দুটোকে আরও বেশি করে সড়গড় করার জন্য এই দুটো পরীক্ষা এই বছর নিচ্ছে। আগামী বছর আমরা আরও বৃহত্তর স্তরে গোটা জেলা জুড়ে এবং প্রত্যেকটি সাবজেক্টের পরীক্ষা আমরা আগামী বছর থেকে ব্যবস্থা করব। জলপাইগুড়িতে কটায়? শহরের প্রায় সমস্ত স্কুল এবং প্রতিটা স্কুল থেকে আমরা বলেছিলাম 10 জন করে স্টুডেন্ট দিতে। সেইখানে আমাদের 200-র ওপরে স্টুডেন্ট এখানে চলে এসছে। প্রায় 20টা স্কুল, মানে শহর এবং শহর সংলগ্ন এলাকার 20টা স্কুল আমার এখানে পার্টিসিপেট করেছে। যেই গ্রাম থেকে এখনো কেউ মাধ্যমিকের গণ্ডি পেরোয়নি, সেই গ্রাম থেকেই প্রথমবার মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে বনবস্তির মেয়ে সুমিলা ওঁরাও। প্রতিকূলতাকে দূরে ঠেলে এগিয়ে চলেছে সুমিলা। গরুমারা জঙ্গল ঘেরা ময়নাগুড়ি ব্লকের রামসাইয়ের প্রত্যন্ত এলাকায় এই বুধুরাম বনবস্তি অবস্থিত। জঙ্গলের ভেতর দিয়ে দুর্গম পথ পেরিয়ে এই বনবস্তিতে যাতায়াত চলে। চারদিকে এখনও জঙ্গল, গা ছমছমে পরিবেশ রয়েছে। আতঙ্ক রয়েছে বন্যপ্রাণীর। এমন পরিবেশে এই গ্রাম থেকে আজও কেউ মাধ্যমিক পরীক্ষায় বসেনি। আর এবারই সেই গ্রাম থেকে প্রথম মাধ্যমিক পরীক্ষার্থী হিসেবে ইতিহাস তৈরি করতে চলেছে বনবস্তির মেয়ে সুমিলা ওঁরাও।
সুমিলা পানবাড়ি ভবানী হাই স্কুলের ছাত্রী। বুধুরাম বনবস্তি থেকে গরুমারা জঙ্গলের মধ্য দিয়ে কাঁচা রাস্তা ধরে প্রায় প্রতিদিন 7 সকালে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে সুমিলা। বাড়ি থেকে প্রায় 7 কিলোমিটার দূরে পানবাড়ি ভবানী হাই স্কুলে যেতে হয়। স্কুল এবং টিউশন একসাথে চলে। জঙ্গলের রাস্তায় প্রায় প্রতিদিনই হাতি, গন্ডার বা বাইসন সহ অন্যান্য বন্যপ্রাণীরা থাকে, আর সেই আতঙ্ক নিয়েই এই পথ দিয়ে ছুটে যায় সুমিলা। এক বুক স্বপ্ন নিয়ে প্রতিকূলতাকে সামলে লড়াই চালাচ্ছে এই বনবস্তির মেয়ে। মাধ্যমিক পরীক্ষার্থী সুমিলা ওঁরাওয়ের স্বপ্ন বড় হয়ে নার্স হওয়া, আর এই বনবস্তির মানুষদের সেবা করা। সেজন্য সে পড়াশুনো চালিয়ে যেতে চায়। সুমিলার মা রূপালী ওঁরাও বলেন, যতদূর সামর্থ্য রয়েছে মেয়েকে পড়াতে চাই। এই বনবস্তি থেকে প্রথমবার মাধ্যমিক পরীক্ষার্থী হিসেবে উপস্থিত হচ্ছে সুমিলা ওঁরাও, আর তাতে উচ্ছ্বসিত তার প্রতিবেশীরা। সুমিলা এগিয়ে গেলে অন্যরাও অনুপ্রাণিত হবে তাকে দেখে। প্রতিকূলতাকে দূরে ঠেলিয়ে বনবস্তির এই মেয়ের লড়াই সফল হয় কিনা এবং সুমিলার স্বপ্ন পূরণ হয় কিনা সেদিকেই তাকিয়ে রয়েছে গ্রামবাসীরা। সবাই আশায় রয়েছে সুমিলার সাফল্যের জন্য। বাড়ি কোথায় তোমার? বুধুরাম বনবস্তি। কোন ক্লাসে কি পড়াশোনা করো? কোন ক্লাসে এবার কি করবে তুমি? 10-এ পড়ি। হ্যাঁ, মাধ্যমিক দেবে। এবার মাধ্যমিক দেব। কি নিয়ে পড়াশোনা করার ইচ্ছা ভবিষ্যতে? নার্স। নার্স হবে? নার্স কেন হবে? কি এই যে আমাদের এখানে একটু অসুবিধা। এই এলাকার মানুষদের পরিষেবা দেবে তুমি? হ্যাঁ। বাবা কি কাজ করে? বাবা বাইরে কাজ করে। আর মা? মা বাগানে। যেতে অসুবিধা হয় না স্কুলে? হয় যেতে। কিভাবে যাও তুমি স্কুলে? সাইকেলে করে। সবুজ সাথী সাইকেল? হ্যাঁ। সরকার থেকে সাইকেল পেয়েছো? হ্যাঁ। পড়াশোনা করতে সমস্যা হয় কোনো? সমস্যা তো হয় না। কিভাবে, কেন হয়? প্রাইভেট আছে তোমার? হ্যাঁ। টিউশন কোথায় পড়তে যাও? পানবাড়ি। পানবাড়িতে? রাস্তায় তো হাতি ঘোড়া, সমস্যা হয় না জঙ্গলের পথে যেতে? এখন বাইর হয় না তো। বাইর হয় না। কি নাম বললে তোমার? সুমিলা ওঁরাও। ঠিক কাজ করি বাইরে পাতি ছিড়া। মেয়ে এবার কত পর্যন্ত পড়াশোনা, কিভাবে পড়াশোনা করছে? মেয়ে তো পড়াশোনা করছে, আমরাও চেষ্টা করতেছি একটু পড়ে লিখে ভালো হোক। মেয়ে কি হতে, নার্স হতে চায় বললো? ওর ব্যাপার এখন ও কি হইতে চায় সেটা তো আমি জানি না। নার্স হতে চায় বললো। পড়াশোনা করাবেন? পড়াশোনা তো করতেই চাই। ভবিষ্যতে ভালো হবে, এটাই তো ভালোবাসি আমরা, ভালো হোক। আবার পাড়াতে মেয়েরা ছেলেরা আছে, ওনাকে দেখে ওরাও ভালো হোক। এই গ্রামের প্রথম পরীক্ষা দিচ্ছে? হ্যাঁ। আগে কেউ পরীক্ষা দেয়নি? না। পাশে কি পাশে ফরেস্ট নাকি? ফরেস্টের মাঝে আছি আমরা। হাতি আসে? হাতি আছে। কি নাম আপনার? রূপালী ওঁরাও। সুমিলা কি ওরা আপনাদের গ্রাম থেকে ও প্রথম কি করবে? ও প্রথমে মাধ্যমিক দেবে এই সালে। আর কেউ দেয় নাই গ্রাম থেকে? কেউ দেয় নাই? কেমন লাগছে গ্রামের মেয়ে মাধ্যমিক পরীক্ষা দেবে? ভালো লাগবে। কি বলবেন যে এখনো? ভগবানের আশীর্বাদে ভালোই হবে, দিবে যদিও। আর ভালো তো সবাই দোয়া দেবো ও যদি মাধ্যমিক দিবে। যদি কি বলবো এটা একটা খুব ভালো খবর। বিগত সরকারের আমলে যে প্রচেষ্টা শুরু হয়েছিল যে প্রান্তিক অঞ্চলের মানুষ এবং সর্বসাধারণের মধ্যে যে শিক্ষার প্রসার ও প্রচার ঘটানো, তার সঙ্গে তাদের সামাজিক মানোন্নয়ন করা, তার একটা বাস্তব প্রয়োগ এতদিন পরে আমরা দেখতে পাচ্ছি যে রামসায়ের বুধিরাম বনবস্তির মেয়েটি সুমিলা ওঁরাও, তার ক্ষেত্রে পানবাড়ি ভবানী হাই স্কুলের ছাত্রী। আপনারা জানেন যে আমরা নিখিলবঙ্গ শিক্ষক সমিতি এবিটি এর তরফ থেকে প্রত্যেক বছর এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ছাত্র সহায়তা শিবির অনুষ্ঠিত করি। এবছরও ওই পানবাড়ি হাই স্কুলে যখন এই শিবির অনুষ্ঠিত হচ্ছিল, আমাদের সুমিলা সেখানে উপস্থিত ছিল। ওর স্বপ্ন হচ্ছে নার্স হওয়া, এবং এই জায়গায় দাঁড়িয়ে নিখিলবঙ্গ শিক্ষক সমিতির তরফ থেকে আমরা এইটুকু বলতে পারি জলপাইগুড়ি জেলা শাখার পক্ষ থেকে, যে ওর পড়াশোনার ক্ষেত্রে যে কোনো রকমের সহায়তা আমরা নিখিলবঙ্গ শিক্ষক সমিতির পক্ষ জলপাইগুড়ি জেলা শাখার পক্ষ থেকে করব।
আর এই বিষয়গুলো মাধ্যমিক দিতে যাবে, আপনারা জানেন যে ওই অঞ্চলের রাস্তাঘাটের পরিস্থিতি খুব খারাপ। ইতিমধ্যেই আমরা একদিন নতুন ডিআই এসছেন এখানে জলপাইগুড়ি জেলায়। আমরা মাননীয় ডিআই সাহেবের সঙ্গে যেদিন সৌজন্য সাক্ষাৎকারে গেছিলাম সেদিনই আমরা দাবি তুলেছি যে মাধ্যমিক পরীক্ষার্থী যারা আছে, যারা বনবস্তি অঞ্চলে আছে, তাদের যাতায়াতের সুবন্দোবস্ত এবং নিরাপদে তারা যেন পরীক্ষা দিতে পারে, যেন 2023 সালের অর্জুনের মতন আর কোনো দুর্ভাগা পরীক্ষার্থীকে হাতির পায়ের তলায় কিংবা অন্য বন্যজন্তুর আক্রমণে প্রাণ না হারাতে হয়, সেটা সুনিশ্চিত করতে হবে। চালসা রেঞ্জের পাঞ্ঝোরা বিটের বনবস্তিতে একটি কমিউনিটি হলের উদ্বোধন করা হলো আজ। মালবাজার মহকুমার চালসা রেঞ্জের পাঞ্ঝোরা বিটের অন্তর্গত নর্থ ইন্ডং ফরেস্ট বস্তি এলাকায় জনগণের সুবিধার জন্য একটি কমিউনিটি হলের উদ্বোধন করা হলো। ফিতে কেটে এদিন এই কমিউনিটি হলের উদ্বোধন করেন চালসা রেঞ্জার সাম্য রায়, বিট অফিসার শঙ্কর ওরাঁও, এলাকার পঞ্চায়েত সদস্য স্বপ্না মঙ্গার প্রমুখ। বন দপ্তরের সহযোগিতায় ও নর্থ ইন্ডংয়ের যৌথ বন সুরক্ষা কমিটির তত্ত্বাবধানে এই কমিউনিটি হলের নির্মাণ করা হয়। এই কমিউনিটি হলে বিভিন্ন সভা ও এলাকার জনগণ সাংস্কৃতিক চর্চাও করতে পারবেন। এই কমিউনিটি হলের উদ্বোধনে স্বাভাবিকভাবে খুশি ওই এলাকার মানুষজন। দীর্ঘদিনের দাবি মতো এই কমিউনিটি হলটি তৈরি হওয়ায় খুশি ওই এলাকার মানুষ। সরস্বতী পুজোকে সামনে রেখে রঙে তুলিতে বসন্তের আবেশ ছড়িয়ে পড়ল ধূপগুড়িতে। ধূপগুড়ি প্রেস ক্লাবের উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হলো হাজার তুলির টানে বসন্তে বসে আঁকো শীর্ষক বসে আঁকো প্রতিযোগিতা। প্রতি বছরের মতো এবছরও বিপুল উৎসাহ ও অংশগ্রহণের মধ্য দিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিনের প্রতিযোগিতায় ব্লকের বিভিন্ন প্রান্তের পাশাপাশি নানা বিদ্যালয় থেকে 1000-এরও বেশি শিশু ও প্রতিযোগী অংশগ্রহণ করে। শিশুদের সৃজনশীলতা ও শিল্পচর্চার প্রকাশে গোটা অনুষ্ঠান স্থল ছিল আনন্দ উৎসবে মুখর। উল্লেখ্য, চলতি বছরে সরস্বতী পুজো অনুষ্ঠিত হবে 23শে জানুয়ারি, তবে তার অনেক আগেই প্রেস ক্লাবের উদ্যোগে একাধিক প্রতিযোগিতামূলক ও সামাজিক কর্মসূচির সূচনা করা হয়েছে। এর মধ্যেই একটি আন্তঃরাজ্য দাবা প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়েছে। রবিবারের বসে আঁকোর প্রতিযোগিতাটি 5টি বিভাগে ভাগ করে অনুষ্ঠিত হয়, যাতে বিভিন্ন বয়সের প্রতিযোগীরা অংশগ্রহণ করে। আগামী 21শে জানুয়ারি উৎসবের মূল অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। ওই দিন দুস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণও করা হবে। পাশাপাশি থাকবে গণ হাতেখড়ি অনুষ্ঠান এবং আমন্ত্রিত শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। এছাড়াও 23শে জানুয়ারি সরস্বতী পুজোর দিন বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। প্রেস ক্লাবের সরস্বতী উৎসব 2026 এই উপলক্ষে আমাদের যে অনুষ্ঠান শুরু হয়েছিল দাবা প্রতিযোগিতার মাধ্যমে, আজকে আমাদের দ্বিতীয় পর্ব। আমরা প্রত্যেক বছর সরস্বতী পুজোর আগের রোববার আমরা বসে আঁকো করি। এটার নাম বসন্তে বসে আঁকো। এটা 5টা বিভাগে। আজ 1200-র উপরে প্রতিযোগী, 1200-র উপরে প্রতিযোগী তারা ইতিমধ্যেই অংশগ্রহণ করছেন, একেবারে ছোট বয়সী থেকে সর্বসাধারণ বিভাগ পর্যন্ত। আজকে ধূপগুড়ি পৌর ময়দানে এই অনুষ্ঠান হচ্ছে এবং এই প্রতিযোগিতার পরে আমাদের মূল পর্বের অনুষ্ঠান উদ্বোধন হবে 21শে জানুয়ারি বিকেলবেলা। সেদিন আমাদের সরস্বতী উৎসব 2026 আনুষ্ঠানিক উদ্বোধন হবে এবং সেটা 3 দিন ব্যাপী চলবে, 21 তারিখ, 22 তারিখ এবং 23 তারিখ। আপনার নাম? আমার নাম সপ্তর্ষি সরকার, আমি সম্পাদক ধূপগুড়ি প্রেস ক্লাব। অভিনব উদ্যোগ, এটাকে মাইন্ড ব্লোয়িং বলা যেতে পারে যে এই শীতের এই মরশুমে এত তার গার্জিয়ান শিশুদের প্রতিভাটাকে তুলে ধরা, এটা প্রেস ক্লাব প্রতিবারই করে থাকে সরস্বতী পূজার আগে। তো এটা আরও নতুনত্ব এবং অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করতেই হয় প্রেস ক্লাবকে, যে জেলাতে এত বড় কোথাও হয় কি না হয় সেটা আমার জানা নেই, কিন্তু ধূপগুড়ি প্রেস ক্লাব করে। এর জন্য আন্তরিকভাবে ধূপগুড়ি প্রেস ক্লাবকে সকলকে ধন্যবাদ জ্ঞাপন। ক্লাব তো বরাবরই আমরা বারবারই আমি দেখেছি যে বিগত দিনেও ভালো প্রোগ্রাম করেছে, বড় সরস্বতী ঠাকুর থেকে শুরু করে সামাজিক কাজগুলো করে। তো প্রেস ক্লাবের তো এটা একটা ঐতিহ্য আছে, সেই ঐতিহ্য আরও এবছর নতুন করে জায়গা পাচ্ছে, এটা আমাদের কাছে একটা প্রশংসনীয়। হলদিবাড়ি টাউন ক্লাব ময়দানে অনুষ্ঠিত হলো অনূর্ধ্ব 14 ক্রিকেট টুর্নামেন্ট। এই আয়োজন নিয়ে সকলের উৎসাহ এবং উদ্দীপনা ছিল তুঙ্গে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে পরস্পরের মুখোমুখি হয় হলদিবাড়ি টাউন ক্লাব টিম বি এবং মিলন সংঘ জলপাইগুড়ি। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর এই ম্যাচে হলদিবাড়ি টাউন ক্লাব টিম বি 10 রানে মিলন সংঘ জলপাইগুড়িকে পরাজিত করে ফাইনালে ওঠার যোগ্যতা অর্জন করে। অপরদিকে দিনের আরেকটি ম্যাচে হলদিবাড়ি টাউন ক্লাব টিম এ মুখোমুখি হয় SSA মেকলিগঞ্জ দলের। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে হলদিবাড়ি টাউন ক্লাব টিম এ 3 উইকেটে জয় ছিনিয়ে নিয়ে ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করে। এবারের ফাইনালে হলদিবাড়ি টাউন ক্লাব টিম এ এবং টিম বি মুখোমুখি হওয়ায় টুর্নামেন্ট ঘিরে ক্রিকেট প্রেমীদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। শিলিগুড়ি উত্তরায়ণ টাউনশিপে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো।
এদিন রোটারি ক্লাব, লায়ন্স ক্লাব অব ইন্টারন্যাশনাল এবং উত্তর চাঁদমণি সোসাইটি যৌথ উদ্যোগে এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। শিবিরে একাধিক চিকিৎসক, মেডিকেল অফিসার, টেকনিশিয়ান ও সমাজসেবীদের সক্রিয় উপস্থিতি ছিল। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী মৌসুমী পাল। তিনি জানান, এটি তার 7ম রক্তদান শিবির। সাধারণত তিনি এককভাবে এই ধরনের শিবিরের আয়োজন করলেও এবার উত্তরায়ণ টাউনশিপের CWS কমিটি ও টাউন ইউথের সঙ্গে যৌথভাবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই শিবিরে সাম্প্রদায়িক সম্প্রীতিরও সুন্দর ছবি ফুটে ওঠে। বাঙালি, নেপালি, হিন্দিভাষী, মারোয়ারি, বিহারি ও খ্রিস্টান বিভিন্ন ভাষা, ধর্ম ও সম্প্রদায়ের মানুষ একসঙ্গে অংশ নিয়ে এই মানবিক উদ্যোগকে সফল করে তোলেন। ভারতীয় জনতা মজদুর সংঘের উদ্যোগে ধূপগুড়িতে অসংগঠিত শ্রমিকদের জন্য একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হলো আজ। ধূপগুড়িতে অসংগঠিত শ্রমিকদের কল্যাণে 4র্থ বর্ষের স্বাস্থ্য শিবিরের আয়োজন করল ভারতীয় জনতা মজদুর সংঘ ধূপগুড়ি শাখা। রবিবার ধূপগুড়ির নেতাজি পাড়া রবীন্দ্র ভবনে সারাদিন ধরে এই স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে উপস্থিত ছিলেন BGMS জেলা সভাপতি রাজেশ বড়ুয়া, অল ইন্ডিয়া যিশু একা সংগঠনের সভাপতি বিরসা মুন্ডা, নর্থ বেঙ্গল সেক্রেটারি গৌতম ছেত্রী, উত্তরবঙ্গ সভাপতি সামারিন্দর, ধূপগুড়ি ইউনিট সভাপতি নীলোৎপল চক্রবর্তী, নর্থ ইস্ট রেলওয়ে সভাপতি অনিতা সিং, ভাইস প্রেসিডেন্ট মৌসুমী ঘোষাল সহ বিজেপি মণ্ডল সভাপতি ও অন্যান্য নেতৃত্ববৃন্দ। স্বাস্থ্য শিবিরে এলাকার অসংগঠিত শ্রমিকেরা অংশগ্রহণ করেন। তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসা পরামর্শ ও প্রাথমিক চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়। শ্রমিকদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানান সংগঠনের নেতৃত্ব। আজকে কিসের সভা হচ্ছে আপনাদের? ভারতীয় জনতা মজদুর সঙ্গে একটা জেলা সম্মেলন, মানে কর্মীদেরকে নিয়ে একটা সম্মেলন, তার মধ্যে একটা আমাদের স্বাস্থ্য শিবির, যে শ্রমিকদেরকে প্রত্যেক বছর আমরা আগামী দিনেও দেখেছি, প্রত্যেক বছর ধূপগুড়িতে আমরা করি শ্রমিকদের একটা ফ্রি চিকিৎসা, আর একটা সংগঠন নিয়ে আলোচনা ছিল। কি আপনাদের এই স্বাস্থ্য শিবির কত বছর ধরে করে আসছেন? আমরা তো 3 বছর থেকে আমরা কন্টিনিউ ধূপগুড়িতে করে আসছি, বিভিন্ন জায়গায় ছোটো ছোটো জায়গা আমাদের ইয়েটা আমাদের ভারতীয় জনতা মজদুর সঙ্গে। সামনে তো ভোট, বিধানসভা ভোট, কি বলবেন এই বিষয় নিয়ে? আমরা 100% এবার সঙ্গে আসছি, আমাদের মজদুর সংঘ সহযোগিতা করছে আমাদেরকে। আমরা আগামী দিনে এটারই আজকে কর্মসূচি নিলাম। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি বাইক লাভারদের জন্য ব্রেকিং নিউজ। ইয়ামাহা বাইক শোরুম সীমা অটোমোবাইলস বদলেছে নতুন ঠিকানায়। বউবাজার থেকে পাল্টে এখন একদম নতুন লোকেশনে 3 নম্বর ঘুমটিতে। স্টাইলিশ লুক, পাওয়ারফুল পারফরম্যান্স আর ইয়ামাহার বিশ্বস্ত সার্ভিস সব এক জায়গায়। আজই চলে আসুন ইয়ামাহা বাইক শোরুমের নতুন ঠিকানায়, নতুন স্পিড, নতুন ফিল নিতে। ইয়ামাহা, লিভ ইয়োর হার্ট। এখন জলপাইগুড়িতে ন্যায্য মূল্যের ঔষধের সেরা ঠিকানা মেসার্স মেডিহাব। এখানে রোগী দেখছেন বিশিষ্ট স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডক্টর সৌরভ হাজরা, বিশিষ্ট অর্থোপেডিক এবং স্পাইন বিশেষজ্ঞ ডক্টর ময়ূক গুহ, বিশিষ্ট শিশু স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডক্টর ইন্দ্রাশিস রায় চৌধুরী এবং রিউমাটোলজিস্ট ডক্টর দীপন মাস্টুটক। এছাড়াও রয়েছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর রূপম নাথ, স্ত্রী এবং প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর রক্তিম করাতি। রয়েছেন জেনারেল ফিজিশিয়ান ডক্টর অর্কপ্রতিম চৌধুরী এবং ডক্টর সন্দীপন ঝম্পতি। বিশদে জানতে নাম নথিভুক্তির জন্য এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা মেসার্স মেডিহাব, 3 নম্বর ঘুমটি, কদমতলা গার্লস স্কুলের পাশে, জলপাইগুড়ি। আমাদের সকলের গর্ব জলপাইগুড়ি জেলা স্কুল নতুন বছরে পদার্পণ করলো 150তম বর্ষে। এই ঐতিহাসিক বর্ষব্যাপী সার্ধশতবর্ষ উদযাপনের প্রথম পর্যায়ে থাকছে 24, 25 ও 26শে জানুয়ারি বর্ণাঢ্য অনুষ্ঠান। 24শে জানুয়ারি সকাল 10টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা, সন্ধ্যায় কবিতা পাঠে দিধিতি চক্রবর্তী, নাটক বর্দা, নিবেদনে গৌতম হালদার। 25শে জানুয়ারি সকাল 10টায় প্রাক্তনীদের রিইউনিয়ন ও সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যায় ছন্দতীর্থ কালচারাল এবং সঙ্গীতে জয়তী চক্রবর্তী। 26শে জানুয়ারি সকালে রক্তদান শিবির, সন্ধ্যায় জনপ্রিয় বাংলা ব্যান্ড ফকিরা। সকল বর্তমান ও প্রাক্তন ছাত্র, অভিভাবক, শিক্ষক ও শিক্ষাপ্রেমী মানুষদের আন্তরিক আমন্ত্রণ। আপনাদের উপস্থিতি আমাদের প্রেরণা।
সার্ধ শতবর্ষ উদযাপন কমিটির অফিস চালু থাকছে আজাদ হিন্দ পাঠাগার, কদমতলা, জলপাইগুড়িতে। বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নম্বরগুলিতে যোগাযোগ করুন। পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার পরিস্থিতি একেবারেই ভালো নয়, মন্তব্য কেন্দ্রীয় আইনমন্ত্রীর। পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফের সরব হলো কেন্দ্র। উত্তরবঙ্গে এসে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কড়া মন্তব্য করলেন কেন্দ্রীয় আইন ও বিচারমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। কেন্দ্রীয় মন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার পরিস্থিতি একেবারেই ভালো নয়, সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণ রয়েছে। তাঁর এই মন্তব্যে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। কেন্দ্রীয় আইনমন্ত্রী জানান, বিচার ব্যবস্থাকে আরও সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতেই জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ চালু হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। উত্তরবঙ্গের সাধারণ মানুষ দীর্ঘদিন ধরেই এই দাবিতে সরব ছিলেন। সার্কিট বেঞ্চ চালু হলে বিচার পেতে আর কলকাতা যেতে হবে না, এতে সময় ও খরচ দুটোই কমবে বলে জানান তিনি। তবে বিচার ব্যবস্থার প্রসঙ্গের পাশাপাশি রাজ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন অর্জুন রাম মেঘওয়াল। তাঁর দাবি, রাজ্যে একের পর এক অপরাধের ঘটনা সামনে আসছে, যা আইন শৃঙ্খলার দুরবস্থার দিকেই ইঙ্গিত করছে। যদিও তিনি এ বিষয়ে বিস্তারিত মন্তব্য এড়িয়ে যান। কেন্দ্রীয় মন্ত্রীর এই বক্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক প্রতিক্রিয়া শুরু হয়েছে শাসক বিরোধী তরজার। महाराष्ट्र की जनता ने विकास को चुना। डेवलपमेंट एंड गुड गवर्नेंस इज द पॉलिसी ऑफ द भारतीय जनता पार्टी। तो उन्होंने विकास और सुशासन को चुना और ये हमारे हिसाब से जो आपने बीएमसी में इतना प्रचंड बहुमत मिला, तो निश्चित रूप से मुंबई के विकास में 4 चांद लगेंगे। सर, और एक बात है, पश्चिम बंगाल में लॉ एंड ऑर्डर सिचुएशन के बारे में अगर कुछ कहना चाहते हैं। देखिए, आज हम जलपाईगुड़ी में जो हमारे हाईकोर्ट की जो सर्किट बेंच है उसके उद्घाटन के अवसर पर आए हैं, लेकिन जो हमें सूचना मिलती है और जिस तरह की आपको भी जानकारी है कि लॉ एंड ऑर्डर की सिचुएशन यहाँ अच्छी नहीं है। सर, क्या लगता है ये इतना महत्वपूर्ण होगा ये हाईकोर्ट आज का इनॉग्रेशन? नहीं, निश्चित रूप से जुडिशरी के क्षेत्र में तो माइलस्टोन है। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.3 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10.5 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরও একবার। পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারেই ভালো নয়, মন্তব্য কেন্দ্রীয় আইন ও বিচারমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালের। কেন্দ্রীয় মন্ত্রীর এই বক্তব্যকে ঘিরে রাজনৈতিক প্রতিক্রিয়া। রামশাইয়ের প্রত্যন্ত বুধুরাম বনবস্তি থেকে আজ অবধি কেউ মাধ্যমিক গণ্ডি পার হয়নি। হাজার প্রতিকূলতাকে জয় করে এই প্রথম মাধ্যমিক পরীক্ষায় বসছে এই বনবস্তির ছাত্রী সুমিলা ওঁরাও। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতন এই পর্যন্তই।